স্বাস্থ্য বিভাগে যারা কাজ করেন তারা কিন্তু স্বাস্থ্যের শুরু থেকে স্বাস্থ্যের একেবারে টপ লেভেল কোথায় কোন প্রবলেম আছে, কিভাবে কোনভাবে নীতি নির্ধারণ করলে এটিকে জনসেবা অতিগত জনসেবামূলক করা যায় সেটি করার কথা, কিন্তু সেটি না করে আমাদেরকে বঞ্চিত করে সেখানে যাচ্ছে যারা, তারা মোটেও ওই সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট নয়, অদক্ষ, তারা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে আসছে না, যে কারণে জনসেবা কিন্তু বঞ্চিত হচ্ছে, জনগণ বঞ্চিত হচ্ছে। আমরা যেটি চাচ্ছি যে ক্যাডার যার মন্ত্রণালয় তার হোক, সংশ্লিষ্ট ক্যাডারকে মন্ত্রণালয় বুঝিয়ে দেওয়া হোক, A to Z সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তারা পরিচালনা করুক, তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের সেবা প্রদানের ক্ষেত্রে এই জায়গাটি শতভাগ নিশ্চিত করা যাবে। যে বিষয়টি বলছিলেন যে সে সার্ভিসের সিভিল সার্ভিসের মধ্যে এখন আসলে 26টি ক্যাডার আছে। আর যে আন্দোলনটি এখন যে শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে, সেটি অ্যাডমিন ক্যাডার ভার্সেস আদার্স 25টি ক্যাডার যেটি আছে তাদের আন্দোলন, এবং সেটি আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের একটা ব্যানারে। আপনি জানেন যে বাংলাদেশের সিভিল সার্ভিস যখন শুরু হয় 1975-এর একটা রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে, পরবর্তীতে 79-এ 14টি ক্যাডার এবং পরবর্তীতে 30টি ক্যাডার বিস্তরণ করা হয়, এবং সেখানে বাংলাদেশের প্রতিটি সেক্টরে ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা যারা যোগ্য কর্মকর্তা, দক্ষ কর্মকর্তাদের মাধ্যম দিয়েই জনসেবা নিশ্চিত করার জন্যই কিন্তু এই ক্যাডার সার্ভিসগুলো করা হয়েছিল, যেন প্রতিটি সেক্টরের দক্ষ কর্মকর্তারা, যোগ্য কর্মকর্তা স্ব স্ব সেক্টরে তারা ভূমিকা রাখতে পারেন, দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারেন। কিন্তু সমস্যা হয়েছে যে 1979 পর্যন্ত আমাদের ক্যাডার সার্ভিসের দুইটা সেক্টর আছে, অংশ আছে, যেটিকে বিভিন্ন সময় গুলিয়ে ফেলা হয় অথবা তথ্য গ্রহণ করে মানুষের সামনে উপস্থাপন করা হয়। সেটি হচ্ছে প্রত্যেকটি ক্যাডারেরই কিন্তু নিজস্ব একটা লাইন পোস্ট আছে। যেমন আমার শিক্ষা ক্যাডারের আমি বলি, প্রভাষক থেকে যারা জয়েন করেন তারা আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত হতে পারেন। আবার ভূমি ক্যাডারের যারা আছেন বা যাদেরকে আমরা প্রশাসন ক্যাডার বলছি, এই প্রশাসন ক্যাডারের মূল পোস্ট কিন্তু সহকারী কমিশনার থেকে শুরু, ভূমি এবং ভূমি বোর্ড পরবর্তীতে বিভিন্ন জায়গাতে পদায়ন হয়। আরেকটি পোল আছে যেটি সিনিয়র সার্ভিস পোল, অর্থাৎ উপসচিব থেকে সচিব পর্যন্ত, দুইটি কিন্তু আলাদা অংশ। কিন্তু বর্তমানে যেটি করা হয়েছে 79-এর পরে এটিকে সংকুচিত করা হয়েছে, বিশেষ করে 89 পর্যন্ত ঠিক ছিল। তখন এই উপসচিব বা তদুক্ত পদগুলোতে সকল ক্যাডারের সমান সুযোগ ছিল এখানে অংশগ্রহণ করার, মেধার ভিত্তিতে নিয়োগের একটা বিধান ছিল। কিন্তু 89-এ এসে সেটিকে বাতিল করা হয়, এবং 2018 সালে এসে যে সিনিয়র সার্ভিস পোল সহ 1975-এর যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্টটাই বাতিল করা হয়, এবং সেখানে কিছু অযৌক্তিক কিছু বিধিবিধান যুক্ত করা হয়, যেটা একেবারে একতরফা প্রশাসন ক্যাডারের পক্ষে। আর 2024 সালে এসে উপসচিব এবং তার ঊর্ধ্ব যে পদগুলা, এই উপসচিব পদটি প্রশাসন ক্যাডার তাদের লাইন পোস্টের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, অর্থাৎ তারা এখন শতভাগ যদি উপসচিব হিসেবে যোগদান করে তাহলে কারোর কোনো আপত্তি করার থাকবে না। এই জায়গাটিতেই মূলত সমস্যাটা তৈরি হয়েছে। সমস্যাটা মূলত 98 সালে যখন উপসচিব পদে কোটা ভাগ করে দেওয়া হয়, প্রশাসন ক্যাডার 75 ভাগ এবং অন্যান্য ক্যাডার 25 ক্যাডার মিলে 25 ভাগ, তখনই মূলত আপত্তিটা আসে। সেখানে মামলা হয়, দীর্ঘদিন মামলা ঝুলেছে, মামলা থেকে একটা অবজারভেশন এসেছে, সে অবজারভেশনের ক্ষেত্রেও আমাদের আপত্তি রয়েছে। সেখানে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দগুলো আসলে সেটা জাস্টিফিকেশনের মধ্যে আসে না। তো আদালত সেই অবজারভেশনের পরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে সেইভাবে চলছিল, এবং আমরা কিন্তু এর আগেও আপনারা জানেন যে এই 25 ক্যাডার বা এর আগে সকল ক্যাডারের বিরুদ্ধে সাথে প্রশাসন ক্যাডার একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। 2013 থেকে শুরু করে প্রকৃতির একটা আন্দোলন ছিল, সেটিও আপনারা জানেন। তো তখন থেকে কিন্তু আমাদের এই আপত্তি নতুন নয়, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা রাজনৈতিক সরকারের কাছে আমাদের এই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি, এটা সমাধানের চেষ্টা করতে বলেছি, কিন্তু সেটি করা সম্ভব হয়নি। কারণ আমি যদি বলি, আপনারা একটা সেই দীর্ঘদিন ধরে চলে আসা যে একটা ধারা, সেটিকে আপনারা ভাঙতে চান, এটি খুবই আনইউজুয়াল। এটাই কারণ আমরা সেটা মনে করছি না। দীর্ঘদিন
এটা ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে অনেকটা, তাদের দাবি, অ্যাডমিন বা প্রশাসন ক্যাডারদের দাবি। এটাকে আপনারা নতুন করে দিয়ে একটা বড় ধরনের নতুন করে বৈষম্য আপনারাই তৈরি করতে চাচ্ছেন, বিশেষ করে 25। জি জি, আপনি ঠিকই বলেছেন, এটা ব্রিটিশ আমল থেকে চলে আসছে। আসলে ব্রিটিশ আমল থেকে চলে আসছে মানে ব্রিটিশের কিছু অংশ প্রশাসনের ওই লেগাসিটা বহন করছে, এটা আমরা বলি। কিন্তু প্রথম কথা হলো যে এটি কিন্তু ব্রিটিশ কলোনির মধ্যে আমরা কিন্তু নেই, কিংবা পাকিস্তানের অংশ নই। আপনার বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড, এখানে বাংলাদেশের যে আইন আমাদের জন্য প্রযোজ্য সেটি চলার কথা। বাংলাদেশ সরকার না, সেটা তো আপনারা বলছেন। আবার আবার অ্যাপিলেট ডিভিশনের একটা অবজারভেশনও রয়েছে, সেটা আপনি একটু আগে যেটা বললেন যে সেই অনুযায়ী চলছে। জি, আমি সেটি বলছি যে অবজারভেশন যেটি আছে সেটি কিন্তু রায় নয়, অবজারভেশন। এবং তার আলোকে তারা যেহেতু সচিবালয়ে অবস্থান করে, এই সচিবালয়ে অবস্থানের সুবিধা নিয়ে বিভিন্ন সরকারের দুর্বলতম সময়, আপনি যদি সময়গুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে 1989 সাল, এটি কিন্তু একেবারে সেন্সিটিভ একটা টাইম, এরশাদ সরকারের শেষ সময়টা, এই সময়টা বেছে নেওয়া হয়েছে এই সিনিয়র সার্ভিস পুল বাতিলের জন্য। আবার 2018 সাল খেয়াল করেন, 2018 সালটি এই 19 সাল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, আওয়ামী লীগ সরকারের আগ মুহূর্তে। আবার 24 সালের নির্বাচনটা এই সময়ে আবার বেছে নেওয়া হয়েছে এই কাজটি করার জন্য। এটি প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা কিন্তু আমি আপনাকে যদি একটা সিম্পল আরেকটা কোশ্চেন করি, যে আপনি ধরেন শিক্ষা ক্যাডার রয়েছে, আপনি শিক্ষা নিয়ে কাজকর্ম করছেন, কিন্তু প্রশাসন নিয়ে তো আপনি কাজ করছেন। আমি জানি না আপনার প্রশাসনিক কাজগুলো করতে হবে। যারা এখন উপসচিব থেকে সচিব পর্যন্ত তারা তো আর সবচেয়ে এই জায়গা থেকে প্রশাসনিক কাজগুলো করেই অভ্যস্ত, সুতরাং আপনাদের প্রশাসনিক কাজগুলো তো তারাই করবে, এরকম সিম্পল একটা ইকুয়েশন করার সুযোগ রয়েছে কিনা? এটি আসলে তারা মনে করছে যে তারা এই ক্ষেত্রে তারা এক্সপার্ট, কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে মন্ত্রণালয়ের যে কাজগুলো, কোনো প্রস্তাব যদি তৈরি করতে হয় তাহলে সেটি কিন্তু করে দেয় অধীনস্থ অধিদপ্তরগুলো। যেমন শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলি, কোনো বিষয়ে যদি কোনো প্রস্তাব প্রেরণ করতে হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে প্রস্তাব চায়, এখান থেকে ড্রাফট তৈরি করে দেওয়া হয়, তারা শুধু সেদিকে দাঁড়িয়ে কমা সেমিকোলন এডিট করে যতটুকুন কাজ সেইটুকুন করে তারা স্বাক্ষর করে, এর বাইরে কিন্তু তাদের কোনো কাজ নেই। এটার জন্য খুব বেশি এক্সপার্টাইজ হওয়ার দরকার নেই। আমাদের এক্সপার্টাইজ হওয়ার দরকার হচ্ছে স্ব ক্ষেত্রে একেবারে শুরু থেকে, যেখানে জনগণের সেবাটি নিশ্চিত করা যায় সেইখান থেকে। আমি এডুকেশন এটা কি নিশ্চিত হচ্ছে না বলে মনে করেন? মানে আপনারা গেলে কি ধরনের পরিবর্তন আসতে পারে? শুধুমাত্র কি আপনারা সচিব থেকে সচিব পর্যায়ের একটা লোভনীয় পদ, এটাকে আপনারা এনজয় করতে চাচ্ছেন, এই কারণেই এই দাবিটা নিয়ে আপনারা নামছেন, নাকি আসলে আপনারা জনগণের কল্যাণে নতুন কিছু করতে যাচ্ছেন যেটা এখন বর্তমানে করতে পারছে না? এই জায়গাটাতে একটু স্পষ্ট হতে চাই। রাইট, এখানে এই জায়গাটি অ্যাডমিন ক্যাডার একেবারে আপনি যেটি বললেন এটা উপভোগের জায়গা তৈরি করে নিয়েছে। এটি মূলত জনসেবার একটি জায়গা, এবং এখান থেকে মন্ত্রণালয়, এখানে আমাদের পলিসি মেকিং হওয়ার কথা। আপনি খেয়াল করবেন যে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা যোগদান করেন তারা এক বছর এই মন্ত্রণালয়ে, পরবর্তী বছর পরবর্তী মন্ত্রণালয়ে, আরেক বছর আরেক মন্ত্রণালয়ে, 6 মাস পর অন্য মন্ত্রণালয়ে চলে যান, কোথাও তারা এক্সপার্টাইজ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যারা শিক্ষাতে কাজ করি, শিক্ষার শুরু থেকে কোথায় কোন সমস্যা আছে, কোথায় কি করতে হবে, অ্যাজ হেলথ কেয়ারের কথা বলেন, স্বাস্থ্য বিভাগে যারা কাজ করেন তারা কিন্তু স্বাস্থ্যের শুরু থেকে স্বাস্থ্যের একেবারে টপ লেভেল, কোথায় কোন প্রবলেম আছে, কিভাবে কোনভাবে নীতি নির্ধারণ করলে এটিকে জনসেবা, অতিগত জনসেবামূলক করা যায় সেটি করার কথা। কিন্তু সেটি না করে আমাদেরকে বঞ্চিত করে সেখানে যাচ্ছে যারা, তারা মোটেও ওই সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট নয়, অদক্ষ, তারা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে আসছে না, যে কারণে জনসেবা কিন্তু বঞ্চিত হচ্ছে, জনগণ বঞ্চিত হচ্ছে। আমরা যেটি চাচ্ছি যে ক্যাডার যার মন্ত্রণালয় তার হোক, সংশ্লিষ্ট ক্যাডারকে মন্ত্রণালয় বুঝিয়ে দেওয়া হোক, এ টু জেড সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তারা পরিচালনা করুক, তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, জনগণের সেবা প্রদানের ক্ষেত্রে এই জায়গাটি শতভাগ নিশ্চিত করা যাবে, যেটি এখন মোটেও হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের বয়স 53 বছর, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের একেবারে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন হয়েছে এটি কিন্তু বলার কোনো সুযোগ নেই। এখানে নানান ধরনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, আমরা অনগ্রসরতার দিকে যাচ্ছি, কোনো কোনো কাগজে কলমে হয়তো আমরা উন্নতির দিকে যাচ্ছি বলা হয়, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। আপনি দেখবেন জনগণের যে সেবার জায়গাটা একেবারে অনেক পিছিয়ে আছে, যেটি শুধুমাত্র এই যে নীতি নির্ধারণের জায়গাতে একটি মাত্র ক্যাডার থাকার কারণে, যে এক এক ধাঁচের বা একই ক্রাইটেরিয়ার ক্যাডাররা থাকার কারণে একরকম ভাবে একরকম মনোপলাইজেশন এখানে দেখা যাচ্ছে এই প্রশাসনের নেতৃত্বের দিকে।